কর্মসূচির ব্যতিক্রম করে। এই জন্য স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাই, নির্দেশক হিসাবে কৃতজ্ঞতা জানাই দেশ নেতা নায়ক তারেক রহমানের প্রতি। বন্ধুগণ, 7ই নভেম্বর এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগ সন্ধিক্ষণ। এটা একটি সেতু বন্ধন, স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতা রক্ষা করা এর মধ্যবর্তী অবস্থানে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হচ্ছে 7ই নভেম্বরের বিপ্লব। যদি সেই দিন শহীদ জিয়াউর রহমান ঐতিহাসিক ভূমিকা পালন না করতেন, অর্জিত স্বাধীনতা আমাদের কাছ থেকে চলে যেত। যেই কথাটা আমরা ছোট থেকে শুনেছি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। সে কঠিন দায়িত্বই 1975 সনের 7ই নভেম্বর পালন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিন জিয়াউর রহমানকে দুই ধরনের শ্রেণীর লোক মনে রেখেছিল কঠিন ভাবে। তারা স্বাধীনতার যারা শত্রু, স্বাধীনতার সার্বভৌমত্ব যেদিন নস্যাৎ করতে চেয়েছিল পার্শ্ববর্তী দেশের প্ররোচনায়, তারা কঠিন ভাবে জিয়াউর রহমানকে মনে করেছিল। এই জন্য কাউকে বন্দী না করে জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল। কারণ তারা জানতো এই সেই ব্যক্তি যিনি 1971 সনে জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে সেদিন হুঙ্কার দিয়ে বলেছিলেন, ওই রিবল আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এই স্বাধীনতাকে নস্যাৎ করতে যারা এসেছিল তারা মনে করেছিল এই ব্যক্তি আবার আমাদের প্রতিবন্ধক হিসেবে দাঁড়াবে, অতএব তাকে বন্দী করা আগে। আর বন্দী করার পরে আরেকটা শ্রেণী জিয়াউর রহমানকে কঠিন ভাবে মনে করেছিল, সেটি হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং মানুষ, যারা মনে করেছিল এই সেই ব্যক্তি যারা আজকে নস্যাৎ করার জন্য নেমেছে, এদের বিরুদ্ধে গর্জে উঠবে যিনি, সেই লোককে বন্দী করা হয়েছে। আমার ত্রাণকর্তা হিসেবে যিনি আসবেন আমাদের কাছে, তাকে মুক্ত করতে হবে। সেই দিন সেনাবাহিনী এবং সিপাহ জনতা জিয়াউর রহমানকে সেদিন মাথায় তুলে নিয়েছিলেন। সেদিন মুকুটহীন সম্রাটের অধিষ্ঠান করেছিলেন জিয়াউর রহমানকে, আপনারা জানেন। আজকে কি বলে না বলে, জামুকা না জামুগা, এটা বোঝাও মুশকিল। এরা কারণে দায়িত্ব পালন করবে। এরা কারা মরলে মারা গেল, কে জীবিত হইলো, কার বাতা দিল, কারে দিল না, যেটা আমাদের সাদা নম্বর বলেছেন। তোমাদের সে দাপ্তরিক কাজ পালন করা। একটা যুদ্ধ করো না ঠিক করতে, এত বছর পরে এখানে খাতা কলম দিয়ে হাত তৈরি করতে বলছে কেন তোমাকে? বলছে মাতব্বরি করার জন্য। তার মাতব্বরি করার কোন আইনগত ভিত্তি নাই, সমিতি বানিয়েছে। এদিকে স্বাধীনতা সংগ্রামের কোন দলিলের উপর ভিত্তি করে হয়েছে? বাংলাদেশের সংবিধান আছে যে জামুকে নামে কোন সংগঠন গঠন করতে হবে? তুমি একটা পয়সা আওয়ামী লীগ ক্ষমতা বানিয়েছ, সেখানে বানায় নিজেরা চা খাও, আর সর্বশ্রেষ্ঠ চাঁদাবাজ একটা সাধারণ তাকে দিয়ে তোমরা প্রস্তাব উপস্থাপন করে জিয়াউর রহমানের খাতা চলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে। মাতবরি ছেড়ে দাও, এদের কোন দায়িত্ব নাই। যদি বরঞ্চ স্বেচ্ছাসেবক দল বিএনপির উচিত হচ্ছে জামুকার মধ্যে রাজাকার কারা লুকিয়ে আছে, আকাম কারা করতেছে, কারা যুদ্ধ না করে নাম লিখিয়েছে, 12 বছর যখন বয়স তারা কারা মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের আমলে, তাদেরকে আবার বরঞ্চ চিহ্নিত করে তাদের লিস্ট আলাদা দেওয়া দরকার। জিয়াউর রহমান একটি কথা বলে শেষ করব, ন্যাশনাল একটা আইডেন্টিটি আছে, বাংলাদেশের জাতীয়তাবাদ। আমাদের কারো কোনো কথা বলার দরকার নাই। শেখ হাসিনাকে প্রশ্ন করতে করবেন আপনারা, আপনার ভ্যালিডিটি একটা খোলেন, আপনার পাসপোর্ট খোলেন, এটা খোলেন, 4র্থ পৃষ্ঠা খোলেন, সেখানে কি লেখা, জাতীয়তা কি লেখা, বাংলাদেশি। ওনার মধ্যে লেখা না যে বাংলাদেশি জাতীয়তাবাদী ন্যাশনাল আইডেন্টিটি কে দিচ্ছে? জিয়াউর রহমান। শেখ হাসিনা তুমি বেনিটের মধ্যে বহন করতেছো জিয়াউর রহমানের আদর্শ, তোমার দল বহন করতেছে, গোটা জাতি বহন করতেছে, সমস্ত জনগণ বহন করতেছে। মুখ দেয়া বলতেছো জিয়াউর রহমানকে স্বীকার করে যাও। গ্রামে একটি কথা বলে, বাসুরের নাম জানি মুখে আনতে নাই, মুখে আনো বা আনো, বাসুর তো বাসুরি নাকি? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটি সত্য। তোমার মতো চন্ডাল স্বীকার করো বা না করো, তাতে আমাদের অতএব আগামী দিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শ্রম, মেধা, প্রজ্ঞা, মননশীলতা, লেখাপড়া সবকিছু নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। যে যুদ্ধে জ্ঞান গরিমার যুদ্ধ যেমন জয়ী হতে হবে, আন্দোলন সংগ্রামের স্বেচ্ছাসেবক দলকে সেইভাবে জয়ী হতে হবে। সেই আহ্বানই দেশ নায়ক তারেক রহমান জানিয়েছেন। আর তোমরা সেই যুদ্ধে অবতীর্ণ হয়েছ। আশা করি আগামী দিনে সকল অপশক্তিকে কুপকাত করে দেশের জমিনকে হেফাজত করার জন্য শহীদ জিয়ার আদর্শ,
খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের দিক নির্দেশনা নিয়ে তোমরা এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে যারা বিজয়ী হয়েছ ধন্যবাদ জানিয়ে, যারা হতে পারো নাই আগামী দিনে আরো প্রচেষ্টা করবে যাতে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছতে পারো, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হোক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ফজলুল হক মিলন। এখন বক্তব্য রাখবেন আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং যিনি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে আমাদের যে রচনা প্রতিযোগিতা হয়েছিল, যে রচনা প্রতিযোগিতার অন্যতম বিচারক ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের কালোত্তীর্ণ অহংকার, বিএনপির বিশেষ সম্পাদক জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন এখন বক্তব্য রাখবেন। আমি আমাদের পার্টির চেয়ারপারসন, আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানে আমরা চেয়েছিলাম মূলত অনুষ্ঠানটা খুবই সংক্ষিপ্ত হোক। আমাদের মাননীয় প্রধান অতিথি তিনি শুধু বক্তব্য রাখেন এবং তার বক্তব্যই আপনারা শোনেন এবং আপনারা সমৃদ্ধ। আমি মোটামুটি সাংবাদিকতা করি, পড়াশোনা করার চেষ্টা করি, পড়িয়েছিও, কিন্তু আমি একেবারে আন্তরিকভাবে একেবারে অন্তঃস্থল থেকে অত্যন্ত সততার সাথে একটি কথা বলতে চাই। আমি নিজে অনেক বক্তৃতা করেছি বটে এবং অনেক নেতার বক্তৃতা শুনেছি এই দলে দীর্ঘ 43 বছর 40 বছর আমাদের পার্টির সৃষ্টির পর থেকে। আমাদের পার্টির যে একটা ন্যারেটিভ, আমাদের পার্টির যে পলিটিক্স, সঠিক পলিটিক্সটি কি হওয়া উচিত, সেটা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। আমি সমৃদ্ধ, আমি বলতে চাই, প্রকাশ্যে বলতে চাই আমি সমৃদ্ধ, আমি আলোকিত হয়েছি তার বক্তব্য শুনে এবং আমি একটা দিক নির্দেশনও পেয়েছি যে আমাদের রাজনীতিটা কি হবে। নেতা যিনি হবেন তিনি রাজনীতির দিক নির্দেশনাটা তিনি তার কর্মীদের কাছে, অনুসারীদের কাছে তুলে দেন। তিনি কিন্তু আমাদের কাছে সেটা তুলে দিয়েছেন এবং আমাদের দায়িত্ব হচ্ছে সেটা এখন ক্যারি করাটা, সেটা বহন করা, সেটা এগিয়ে নেওয়া এবং সেই অনুযায়ী দেশের রাজনীতিকে সেভাবে মোল্ড করা। আমি এই যে স্বেচ্ছাসেবক দলকে এখন যারা স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, অন্য নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ তো বটে, কৃষক দলেও আমাদের অত্যন্ত ভালো লাগে যে আমাদের সাবেক সহকর্মীরা, আমাদের ছাত্র দলের নেতারাই, তারাই কিন্তু এখন সমস্ত অঙ্গ সংগঠনগুলোতে নেতৃত্ব দিচ্ছে। এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য অত্যন্ত অহংকারের বিষয়। তার প্রাইড, এটা আমি মনে করি এই সমস্ত অঙ্গ সংগঠনগুলো হচ্ছে তার প্রাইড ফোর্স, তার গর্বের গৌরবের অঙ্গ সংগঠন এগুলো। তো এখানে স্বেচ্ছাসেবক দলকে পার্টিকুলারলি আমি ধন্যবাদ জানাতে চাই যে কাজটি ছাত্র দলের তরফেও করা উচিত ছিল, করা দরকার ছিল, সেই কাজটি স্বেচ্ছাসেবক সংগঠন করেছে। তো সেটা বোধ হয় আব্দুল কাদের, ভুইয়া, জুয়েল, মোস্তাফিজুর রহমান এবং অন্য নেতৃবৃন্দ যারা আছেন তারা একসময় ছাত্র দল করতে, ফলে তাগিদ থেকে কি হওয়া উচিত, করণীয়টা কি, এটা তারা বুঝতে পেরেছেন, উপলব্ধি করেছেন, সেই জন্য সেভাবে এগিয়ে গেছে। একটি বিষয় আমি এই রচনা প্রতিযোগিতার আমি প্রতিটি প্রবন্ধ আমি কিন্তু একেবারে খুঁটিয়ে যাদের কাছে আছে হার্ড কপি যাদেরকে দিয়েছি, আমি লাইন টু লাইন শব্দের খুঁটি পর্যন্ত আমি শব্দের পেছনে কিন্তু আমি দাগ দিয়ে রেখেছি। একটি শব্দ আপনারা অনেক উল্লেখ করেছেন, কৃত্রিম দুর্ভিক্ষ। একজন বক্তা জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক চট্টগ্রাম মহানগর, তাই তো নাকি? আপনি উল্লেখ করেছেন, আপনি কথায় বক্তব্য বলেছেন কৃত্রিম দুর্ভিক্ষ। এই শব্দটি কিন্তু আমি অনেকের রচনার মধ্যেই পেয়েছি। কিসের কৃত্রিম দুর্ভিক্ষ? দেখো যে দুর্ভিক্ষ ছিল। কৃত্রিম দুর্ভিক্ষ হচ্ছে যে ওই সময় সমস্ত কিছু ছিল, খাবার ছিল, চাল ছিল, ডাল ছিল, এভরিথিং ছিল, কম্বল ছিল, সবকিছু ছিল, কিন্তু প্রশাসনের অথবা দলের কিছু কিন্তু সেটা লুটপাট, এটা কৃত্রিম দুর্ভিক্ষ করে। নো, বিষয়টা তা না, এটা দুর্ভিক্ষ ছিল। এই দুর্ভিক্ষ শুধু এটা আওয়ামী লীগ বলে কৃত্রিম দুর্ভিক্ষ, এটা আপনাদের বুঝতে হবে, এটা আপনাদের জানতে হবে যারা আপনারা বিএনপির রাজনীতি করেন
যারা শহীদ জিয়াউর রহমানের রাজনীতি করেন, আপনাদের রাজনীতির সঠিক যে প্রতিপাদ্য বিষয়টা এটা বোঝা দরকার। ওই 75 পর্যন্ত সময়টি দুর্ভিক্ষের সময় ছিল, এটা কখনো কৃত্রিম দুর্ভিক্ষ ছিল না। এটা আওয়ামী লীগ বলে যে কৃত্রিম দুর্ভিক্ষ, আওয়ামী লীগ বলে মানব সৃষ্ট দুর্ভিক্ষ, অর্থাৎ মানুষই দুর্ভিক্ষ তৈরি করেছে। এটার জন্য তাদের বঙ্গবন্ধু, এটার জন্য তাদের নেতারা, এটার জন্য ওই রেড ক্রিসেন্টের, তখন তো রেড ক্রস ছিল, রেড ক্রসের চেয়ারম্যান যে এখন গাজী গোলাম দস্তগীরের বাবা গাজী গোলাম মুস্তফা, আওয়ামী লীগের গাজী গোলাম মুস্তফা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন ঢাকা মহানগরে। এরা সব যে লুটপাট করেছে, এরা এর জন্য দায়ী। ওদের নেতৃবৃন্দের দুর্নীতি, চুরি, চামারিকে আড়াল করার জন্য তারা এই শব্দটি বলে কৃত্রিম দুর্ভিক্ষ এবং মানব সৃষ্ট দুর্ভিক্ষ। নো, তারা লুটপাট করেছে, জনগণ অধিকারকে হরণ করেছে, গণতন্ত্র হরণ করেছে, মানবাধিকার হরণ করেছে, লুটপাট করেছে, রক্ষীবাণী সৃষ্টি করেছে, মানুষজনকে হত্যা করেছে। এবং এই মানুষের জন্য যেসব রিলিফ সামগ্রী বিদেশ থেকে এসেছিল, অকপটে তারা সেগুলো লুটপাট করে, চুরি চামারি করে এখানে বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়েছে। এবং এই যে আপনার 74 এর দিকে আপনার একটা মানে মিলিটারি যখন মাঠে একটা ড্রাইভে নামলো, তখন কিন্তু আওয়ামী লীগের এমপিদেরকে ঝুলিয়ে রেখেছিল, কারণ তাদের বাড়ি থেকে প্রচুর কম্বল পাওয়া গিয়েছিল, তাদের বাড়ি থেকে কিন্তু অনেক রিলিফের ম্যাটেরিয়াল পাওয়া গিয়েছিল। এবং শেখ মুজিবুর রহমান এক সময় বললেন যে আমার ডাইনে চোর, বায়ে চোর, সামনে চোর, পিছনে চোর। আরে ভাই তক বাবু, আপনি তার নেতা মানুষ, আপনার তখন তো বিএনপি ছিল না, আমরাও তখন তো স্কুলেই পড়ি, উনি যে কথা তখন বলতেন, এই চুরিকে আমরা করেছি না, ওনার ডাইনে চোর বায়ে চোর কারা? ওনার নেতা, তাই না? এই যে নেতা পরিবেশে চোর পরিবেষ্টিত একজন নেতা, চোর পরিবেষ্টিত একটি দল, সেই দলের কাছে তো ভালো কিছু আশা করা যায়। সুতরাং 75 সালের 7ই নভেম্বর যে প্রতিপাদ্য বিষয়টি ছিল, এই প্রতিপাদ্য বিষয়ের উপর আমি আলোচনা করতে চাই। এটা হচ্ছে ইতিহাসের বাক সৃষ্টি করা একটা অধ্যায়। 7ই নভেম্বর না হলে আজকে যে বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের যে একটা নিজস্ব পরিচয় হয়েছে, বাংলাদেশের মানুষের যে জাতিসত্তার বিষয়টি যে আমাদের মধ্যে এসেছে, এটা কিন্তু 7ই নভেম্বরের চেতনা। তো 7ই নভেম্বর মানুষকে, অর্থাৎ আমাদের নেতা জিয়াউর রহমানের নেতৃত্বে 7ই নভেম্বর মানুষকে জাস্ট আমাদের সমস্ত চেতনাটাকে ঘুরিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশের যে অর্জন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমস্ত কিছু, এর এভরি ফান্ডামেন্টাল, এর ফাউন্ডেশনটা, এই ফান্ডামেন্টালসটা সৃষ্টি করে গিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে গার্মেন্টস বলি আমরা, আজকে যে রেমিটেন্সের কথা বলে, রেমিটেন্সটা শুরু হলো তো আমাদের নেতার সময়, জিয়াউর রহমান। উনি চিন্তা করলেন যে আমাদের মানুষজন শুধুমাত্র মাঠে ঘাটে কাজ করবে না, আমাদের জনগণ দেশের বাইরেও যাবে, সেখানেও কাজ করবে। এখন আপনার চিন্তা করুন, এই যে বাংলাদেশে যে আজকে যে অগ্রগতিগুলো, মানুষ যে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, যে লড়াইটা করছে, এটা এই বুদ্ধটা কে করেছে? উনি করেছেন। তো সুতরাং অনেকগুলো রাজনীতি সম্পর্কে আমাদের প্রতিপক্ষ আছে আওয়ামী লীগ, তারা অনেকগুলো ভুল মিথ চালু করেছে, এগুলোকে ভাঙতে হবে। কারণ গত 12 বছর যাবত তো এই প্রচার মাধ্যমগুলো আমাদের হাতে কন্টিনিউয়াসলি প্রোপাগান্ডা করছে, করতে করতে তারা মানুষের মধ্যে একটা মিথ্যা ধারণা, মগজ এমন একটা জিনিস, মস্তিষ্ক, এই মস্তিষ্ককে যা মেসেজ দেওয়া হয় নাকি সেটা মাথায় গেঁথে যায়। সুতরাং এটাকে বার করার জন্য আমাদের নেতা অনুভব করেছেন যে আমাদের দলের নেতা কর্মীদেরকে বিভিন্ন পর্যায়ে তাদেরকে পলিটিক্যালি তাদেরকে এডুকেট করতে হবে। আমাদের পার্টি চেয়ারপারসন, আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলতেন, আগামী দিনে রাজনীতি হবে জ্ঞান নির্ভর রাজনীতি, নলেজ বেসড পলিটিক্স। আপনি দেখবেন যে বাইডেন নিয়ে আমরা অনেক উচ্ছ্বাস প্রকাশ করলাম, এই ট্রাম্পের পাগলামি দেখেন অনেক উচ্ছ্বাস প্রকাশ করলাম, তাই না? তো ট্রাম্পের যে প্রশাসনের যে ব্যক্তিগুলো এসেছে, এমনকি বাংলাদেশের যে 4-5 জন তরুণী যারা ওখানে তারা স্থান পেয়েছেন, তারা তো অত্যন্ত মেধাবী লোক নাকি? তো ওই সমস্ত উন্নত দেশগুলোতেই মেধাবী লোকজনই রাজনীতিতে সংশ্লেষ ঘটান এবং রাজনীতিকদের সাহায্য করেন। আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনিও তাই চান বাংলাদেশকে, সেই আমাদের পার্টির প্রতিষ্ঠাতা বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নটি দেখতেন, সেই স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তিনিও চান যে জ্ঞান নির্ভর রাজনীতি। তিনিও চান বাংলাদেশের রাজনীতিটা কি হওয়া উচিত, বাংলাদেশের অর্থনীতিটাকে কিভাবে সচল করতে হবে, এবং প্রতিপক্ষের বিরুদ্ধে বা প্রতিপক্ষ সম্পর্কে অথবা আমাদের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো তারা প্রোপাগান্ডা করছে, এগুলোর উত্তরগুলো কি হবে, সেগুলো অচিরেই তিনি আপনাদের হাতে তুলে দেবেন। উনি আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা অনেকেই চেষ্টা করছি, কাজ করছি। আমরা আশা করছি নিশ্চয়ই
আমাদের আমাদের পার্টির পলিটিক্স সম্পর্কে আপনাদের একটা বিস্তর ধারণা হবে। তাহলে যে কৃত্রিম দুর্ভিক্ষ বলি, অন্যান্য যে শব্দগুলো বলি, এবং অনেকেই বঙ্গবন্ধু বলি। আর বঙ্গবন্ধু তো তাদের নিজস্ব দলের অভিযান। আমরা যেমন আমাদের পার্টির নেতা, আমরা তাকে দেশ নায়ক বলি, এটা তো আমাদের ব্যাপার নাকি? আমরা তো জনগণকে বাধ্য করতে পারি না। আওয়ামী লীগকে তো বলি না যে না, আমাদের নেতাকে তোমাদের অবশ্যই অবশ্যই দেশ নায়ক বলতে হবে। আওয়ামী লীগ তো আমাদেরকে বাধ্য করতে পারে না যে তাদের নেতাকে বঙ্গবন্ধু বলতেই হবে। আমি কোনো টকশোতে যখন বলি না, তখন আমাকে অনেক ভাই আপনি তো একবারও বঙ্গবন্ধু বললেন না, মুশকিল। তোমার বঙ্গবন্ধু আমার মুখ দিয়ে কেন বলাইতেছ? আমি তো বলি না তুমি বঙ্গবন্ধু, তোমার বঙ্গবন্ধু তুমি বলো, তাতে তো আমি না করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের দলের শেখ মুজিবের এই কার্যত ৭৩ সালে ওরা আবার নিয়ে নিল না, যে ছাত্র সংগ্রাম। ওটা ভাইয়া আপনার ৭৩ সালে ছাত্র সংগ্রাম ডাকসুতে আপনার ডাকসুতে ওই যখন আপনার মুজাহিদুল ইসলাম সেলিম এই অভিধাটা দিল, তখন তারা এটাকে ছিঁড়ে ফেলে বলে আজ থেকে তুমি আর বঙ্গবন্ধু নও। এটা তো তারা দিয়েছিল এবং তারা এটা প্রত্যাহার করে নিয়েছে, আজ থেকে তুমি আর বঙ্গবন্ধু নও, এবং ডাকসু আজীবন সদস্য পদ তারা ছেড়ে নিত। একটা মানুষ যিনি একটা রাজনৈতিক নেতাকে হত্যা করার পরে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন কোথায় সিরাজ শিকদার, তিনি কি করে বঙ্গবন্ধু? এটা কোনো কথা নাকি? একজন নেতা তো অনেক বড় হৃদয়ের মানুষ হবেন, তাই না? আমরা তার মধ্যে থেকে এত সংকীর্ণতা তার মধ্যে ছিল। তো অনেক কথাই ভাই আমি মানে আপনার মুখ থেকে শুনতে চাই। এবং আমার মনে অনেক ছেলের এখানে এসেছে দূর দূরান্ত থেকে, তারা আপনার বক্তব্য শুনতে চায়। আর আপনি যে উদ্যোগ নিয়েছেন ওরা অনেকেই তা জানে না। ইনশাল্লাহ আমরা আপনার নির্দেশনা আমাদের কাজগুলো এগিয়ে গেলে ইনশাল্লাহ আমরা দ্রুত তুলে দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে জুয়েলকে আমি বলতে চাই, এই যে বইটি আমরা দিচ্ছি ছেলেদেরকে, তাই না? এই বইটি তো আমরা সবাইকে দিতে পারছি না, তা বুঝছেন, পার্টিসিপেন্টদের দিচ্ছি আমরা। বইটা তো স্বেচ্ছাসেবক দলের সকল সদস্যকে দিতে পারছি না। প্রবাবলি এটার একটা পিডিএফ আছে। এই পিডিএফটা যদি কম্পিউটারে অনলাইনে যদি সবাই পড়ে ডাউনলোড করে নেয়, নিজের দলের নেতাকে তো জানতে হবে, নিজের দলের নেতার ভীষণটা তো জানতে হবে, তাই না? তো মুসলমানরা যে আমাদেরকে লাখ কোটি টাকা, হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে যদি বলে তুমি পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে যাও, যদি কোনো ইহুদি নাসারা বলে আমি কি আমার মুসলমান ধর্ম ত্যাগ করবো? বলবো না, কারণ এটা হচ্ছে আমার আকীদা, এটা আমার বিশ্বাস। তো রাজনীতিটা যখন অন্তরের মধ্যে গেঁথে যাবে, তাই না, তখন এটা সেক্ষেত্রে মানুষ ভ্রষ্ট হয় না। সুতরাং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জীবনী যেটা আছে, তার কর্ম যেটা আছে, এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে অনেকেই কাজ করেননি, যে কাজগুলো অত্যন্ত করা দরকার, আমি আপনাকে কতগুলো টপিকস আমি আপনাকে মানে পাঠাবো, এই বিষয়গুলোতে কাজ করা দরকার। এবং আমি প্রাইভেটলি ব্যক্তিগত উদ্যোগে আমি আমার নিজস্ব ইন্টারেস্ট থেকে এই কাজগুলো আমি করছি, এগিয়ে নিচ্ছিও। তো সেগুলো মানে দলের কাজেও লাগবে ইনশাল্লাহ, তাই না? তো ছেলেরা এগুলো জানবে। পরে আমাদের জুয়েল যদি তার স্বেচ্ছাসেবক দলের ভেতর থেকে যদি একেবারেই তৃণমূল পর্যায়ে যদি একটা কম্পিটিশন করে, নিশ্চয়ই তুমি খেয়াল করেছো, সেটা হচ্ছে যে এখন কিন্তু মুজিব শতবর্ষিক উপলক্ষে ওরা কিন্তু একটা রেগুলার একটা কুইজের ব্যবস্থা করেছে। তো আমরা কুইজের কথা বলতে চাচ্ছেন, ওদেরকে অনুসরণ করার বিষয়ে আমাদের রাজনীতিটার প্রতিটা বিষয়, যেটা আমাদের নেতা গতকালকে আমরা আরো ব্রেন স্টর্মিং করেছি, তিনি বলেছেন যে আরো অনেক প্রশ্ন, অনেক উত্তর আসা দরকার। আসলে অনেক প্রশ্ন আছে, অনেক উত্তর আছে। এই 7ই নভেম্বর 75 সালের এই বিষয়গুলো আশেপাশে শত শত প্রশ্ন আছে। সুতরাং এইগুলো আমরা ইনশাল্লাহ আমাদের নেতা উনি আপনাদেরকে তুলে দেবেন, বছরই তুলে দেবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, নেতা বলবেন, তার কাছ থেকে আমরা শুনবো। আমি আগেই বলেছি যে আমি এবং অনেক বড় বড় মানুষ তার বক্তব্য আলোকিত হয়েছে। বিএনপির পলিটিক্সটা কি হওয়া উচিত সেই জায়গাটা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং আমি মনে করি, আমি আশাবাদী মানুষ, ইনশাল্লাহ আমরা অবশ্যই তার নেতৃত্বে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ ইনশাল্লাহ আমরা খুশি। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক সরার রুবেল, সাইদুর রহমান মামুন, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার বশির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক বাণী ইকবাল, সহ কোষাধ্যক্ষ মেহের কাসেম রানা। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের সাহসী যোদ্ধা গাজী রেজাউল হোসেন রিয়াদ। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস আহমেদ।
উপস্থিত রয়েছেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাম জাহিদ। উপস্থিত রয়েছেন সহ সাধারণ সম্পাদক রেজাউর রহমান বাবু, মুকসেদ আলম, বেলাল আহমেদ, নাহিদ, সহ সাধারণ সম্পাদক আকরাম, আমাদের মোর্শেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। ভাইয়ের সেদিন প্রোগ্রামেও বেশ পুলিশের উপর গুরুতর আহত হয়েছে। সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিন্টু উপস্থিত আছে আমাদের মাঝে। কুষ্টিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ সহ কেন্দ্রীয় বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক স্বপন ভাই সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। এখন বক্তব্য রাখবেন আজকের এই পুরস্কার বৃদ্ধি অনুষ্ঠানের বিশেষ অতিথি, জাতীয়তাবাদী দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আহত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আমার মনোজ প্রতিম, সহযোদ্ধা সভাপতি মুস্তাফিজ এখানে উপস্থিত রয়েছেন। অনেক দূরে থাকলেও তার জীবন্ত উপস্থিতি আমাদেরকে প্রাণিত করছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে। দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন। এখানে আমাদের রাজনীতির অগ্রজ, ছাত্র রাজনীতির অগ্রজ এবং বলবো এক ধরনের দীক্ষাগুরুই ডক্টর আসাদুজ্জামান রিপন উপস্থিত রয়েছেন। আমার আরেকজন সহকর্মী জাতীয়তাবাদী ছাত্র দলের আমার পরে যিনি সভাপতি হয়েছেন, বা ছাত্র রাজনীতিতে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, ফজলুল হক মিলন উপস্থিত রয়েছেন। আমাদের আরেক সহকর্মী, তাকেও ছাত্র জীবনে আমাদের অনুজ প্রতি আমরা আমাদের সময় থেকেই পেয়েছি, ঢাকা কলেজের ভিপি এই সরকারি শকু। এখানে উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার অত্যন্ত অনুজ প্রতিম, প্রিয় ভাজন আব্দুল কাদের মিয়া জুয়েল, এবং যারা এখানে সবাই বসে আছেন। ছাত্র জীবন থেকেই আমরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, মানে স্পেসিফিক ভাবে নাম বললে অনেকক্ষণ সময় চলে যাবে, আমি ওই জন্য বললাম না। আমি শুধু দু চারটেই কথা বলবো। আমরা যে কথাটি রিপন ভাই এখানে বলেছেন, অত্যন্ত চমৎকার ভাবে কথাটি বলেছেন। আসলে আমরা সামগ্রিকভাবে কর্মকাণ্ড, আর বিশেষ করে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দাপ্তরিক কাজ করতে গিয়ে প্রায় দিনই তিনি যে সমস্ত ব্রিফিংগুলো দিচ্ছেন যুবদল, ছাত্রদল, বিএনপির বিভিন্ন জায়গায়, তো আমাদের কাছে নিজেরই অবাক লাগে যে মানে কিভাবে এত দূর থেকে তিনি গোটা দেশকে পর্যবেক্ষণ করছেন, পর্যালোচনা করছেন এবং সেটা আত্মস্থ করছেন, স্টাডি করছেন, এবং প্রয়োজনীয় বিষয়গুলো আমরা আমাদের বিতর্কের মাঝে চট করে একটা সিদ্ধান্ত দেওয়ার যে অপরিসীম নেতৃত্বের যে ক্ষমতা, সেটি তিনি প্রদর্শন করছেন। এবং সেটির মধ্যে দিয়ে আমি দেখেছি যে আমরা হয়তো একে অপরের প্রতিযোগিতার মধ্যে আছি, কিন্তু তার জায়গা থেকে, একটা নিরপেক্ষতার জায়গা থেকে তিনি একটা সিদ্ধান্ত দিচ্ছেন, যেটি সবাই আমরা মেনে নিতে মানে উৎসাহিত বোধ করছি। আমরা কেউ মনে করছি না যে আমি বঞ্চিত হচ্ছি বা আমি লাভবান হচ্ছি, আমরা একটি জায়গা থেকে তিনি এই কাজগুলি করছেন। তো আমি মনে করি যে এই যে স্বেচ্ছাসেবক দল যে ভূমিকাটি পালন করেছেন, এটা জিয়াউর রহমান আমাদের আদর্শ, আমাদের রাজনৈতিক দর্শনের যিনি শিক্ষক, তারপরে তো স্বাধীনতা, সার্বভৌমত্ব, এগুলো তো বিষয় আছেই। তিনি কিন্তু এই কাজগুলো করেছিলেন, শুরু করেছিলেন। আমরা জানি যে জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র বলে একটি তিনি অফিসে নিয়েছিলেন, এবং ফিরোজ নুন বলে একজন প্রিন্সিপাল নিয়োগ করেছিলেন। তো
এই বিষয়গুলি আবার যে ফিরে আসার মধ্যে দিয়ে আমার কাছে যেটা আমার উপলব্ধি, যেটা ধরুন আপনারা একটা মার্সিডিজ গাড়ি কিনেছেন, খুব দামি গাড়ি, এবং সেই গাড়িটা কিনে আপনারা বাড়িতে রাখছেন, তার জন্য সুন্দর একটা গ্যারেজও করেছে এবং একটা ভালো দক্ষ ড্রাইভারও রেখেছে। কিন্তু এত কিছু করার পরও গাড়িটা কি চলবে? রাস্তায় নিয়ে গেলে রাস্তায় চলবে না। তার জন্য জ্বালানির দরকার পড়বে, অকটেন বা এই ধরনের কোনো জ্বালানি যখন দেবেন তখন সেটা গাড়িতে চলবে। আমাদের অনেক বড় সংগঠন, সারা দেশে বিরাট জনসমর্থন, কিন্তু এটা কোনো কাজ হবে না যদি জ্বালানিটা না থাকে। জ্বালানিটাই হচ্ছে রাজনৈতিক দর্শন, এটাই হচ্ছে ফিলোসফি। এবং এইটা ভালো করে আত্মস্থ করতে পারলে তখন এই যে বিশাল যে গাড়িটা, এই গাড়িটা রাজপথ দিয়ে তখন দ্রুত গতিতে চলবে, বা আমরা এই গাড়ির স্পিড লিমিট আমরা যেটাই রাখি না কেন সেভাবে আমরা সেটা নিয়ে যাব। আপনাদের রচনা প্রতিযোগিতার যে টপিকসটা ছিল, আমি বলবো যে সাম্প্রতিক সময়ে এবং বিশেষ করে স্বেচ্ছাসেবক দল অথবা ছাত্র দল অথবা যুব দল প্রত্যেকের জন্যই অত্যন্ত প্রাসঙ্গিক। একটা হচ্ছে কি জিয়াউর রহমানকে উপলব্ধি করা, তার দর্শনকে উপলব্ধি করা, এবং তিনি কোন পলিটিক্যাল ডিনামিক্সের উপর রাজনৈতিক নেতৃত্বে এসছেন, অর্থাৎ 7ই নভেম্বর, সেটি আপনাদের এই ইয়ের মধ্যে আছে, কি বলে যে এই টপিকসটার মধ্যে আছে। সেটা নিয়ে রচনা প্রতিযোগিতা আপনারা করেছেন, এবং রিপন ভাই সহ এর আগে আমি যেটা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিলে তারা এটা যাচাই বাছাই করেছেন। ফলে এই কাজগুলো মানে আমরা দেখছি এবং আমরা উদ্বুদ্ধ হচ্ছি। আমরাও মানে আমাদের যাদের বয়স আপনাদের চেয়ে অনেক বেশি হয়ে গেছে, অনেকদিন আগে ছাত্র রাজনীতি করছে, আমরা উদ্বুদ্ধ হচ্ছি যে না, জাতীয়তাবাদী শক্তিকে আর আমার মনে হয় যে আটকে রাখার কোনো উপায় নেই। কারণ যার মধ্যে রাজনৈতিক চেতনা থাকবে, সচেতনতা থাকবে, তাকে আপনার ওই মামলা হামলা ভয় দেখিয়ে ঘরে বন্ধ করে রাখা যাবে না। এটা হচ্ছে রাজনৈতিক চেতনার ব্যাপার। রাজনৈতিক চেতনাটা বৃদ্ধি পায় কি করে? এই যে পলিটিক্যাল প্রশিক্ষণ, এই যে রচনা প্রতিযোগিতা, তারপরে আরো যে সমস্ত প্রশিক্ষণগত, অর্থাৎ লেখাপড়ার মধ্যে দিয়ে যে কাজগুলি অর্জন করতে হয়, তখনই কিন্তু আপনার চেতনাটা আরো শানিত হবে। আপনি কোদাল কিনলেন, আপনি দা কিনলেন, অনেকদিন ফেলে দিলেন, জং ধরে যাবে। আপনি যদি এটা দিয়ে ব্যবহার করেন এবং বারবার যদি ধার দেন, তখন এটা আপনার আরো বেশি কর্মক্ষম হবে, এবং এটা দিয়ে আপনি বেশি কাজ করতে পারবেন, কাঠ কাটতে পারবেন, নানাবিধ কাজে লাগাতে পারবেন। ঠিক রাজনৈতিক প্রশিক্ষণ এবং শিক্ষাটা এমন একটি বিষয় যে আপনার চেতনাকে শানিত করবে, ওটাকে আরো ধার দেবে, এবং আপনার চেতনা যখন শানিত হবে তখন আপনার সংগঠন এমন একটি সংগঠনে দাঁড়াবে, আপনার কোনো ধরনের সরকারি নিপীড়ন নির্যাতনের মুখেও ছেলেরা হতাশ হবে না। ভাই আমরা করতে পারছি না, এই করতে হবে, আপনারা কর্মসূচি এখন আর এইভাবে করেন না, এই কথাগুলো কেউ বলবে না। কারণ বিষয়গুলি এইরকমই। এইভাবে আমরা দেখেছি যারা বিপ্লবী আন্দোলন করেছেন তারা আগে ক্যাডার তৈরি করেছেন। ক্যাডার শব্দটা এখন খুব বিকৃত ফর্মে ব্যবহার হচ্ছে, কিন্তু ক্যাডার শব্দটা কিন্তু বিকৃত ফর্মের জন্য নয়। ক্যাডার শব্দটাই হচ্ছে যে রাজনৈতিকভাবে প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী। কিন্তু আমাদের দেশে ক্যাডার বললেই মনে হয় একটা বেআইনি সশস্ত্র ব্যক্তি, কিন্তু যারা রাজনৈতিক দার্শনিক তারা এই শব্দটি ব্যবহার করেছেন রাজনৈতিক কারণে, যে একজন রাজনৈতিক কর্মী রাজনৈতিক দর্শন দ্বারা যে উদ্বুদ্ধ, এবং দর্শন দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে যখন মানুষের মাঝে কাজ করবে, সেই হচ্ছে প্রকৃত ক্যাডার, পলিটিক্যাল ক্যাডার। কিন্তু আমাদের দেশে গণমাধ্যম এবং নানাভাবেই এই ক্যাডার শব্দটিকে বিকৃত করা হয়েছে, বিকৃত করে মানে এটাকে একবারে নাস্তানাবুদ করা হয়েছে। আমি যেমন একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলি। যখন ফ্যাসিস্ট দল ইতালিতে করা হয়, তো ফ্যাসিস্ট দল যখন ইতালিতে করা হয়, তখন ফ্যাসিস্ট দলের একজন ক্যাডার সে গ্রামে গেছে, গ্রামে গিয়ে একজন কৃষককে বলছে যে ভাই তুমি ফ্যাসিস্ট দলটা করো, এটা একটা ভালো দল। ফ্যাসিস্টের পুরো নাম হচ্ছে ফাসিদা অসোয়ান্ত। ফাসিদা অসোয়ান্ত মানে হচ্ছে সংগ্রামশীল দল, সংগ্রামী দল। এর অর্থ কিন্তু খুব খারাপ না, কিন্তু ওদের কর্মকাণ্ড যেটা, সেই কর্মকাণ্ডটা ছিল অত্যন্ত ভয়াবহ, সেটা সাধারণ মানুষরা জেনে গেছে। তো ওই কৃষকটা আবার সোশ্যালিস্ট করতো, মানে তো তাকে যখন বলছে তুমি ফ্যাসিস্ট অর্গানাইজেশন করো, তখন কৃষকটা বলছে দেখো আমার দাদা করতো ফ্যাসিস্ট, আমার দাদা করতো সোশ্যালিস্ট, আমার বাবাও ছিল সোশ্যালিস্ট, আমি সোশ্যালিস্ট, আমি ফ্যাসিস্ট অর্গানাইজেশন এটা ইয়ে করবো না। তো আমি বাবার থেকে আমি প্রশিক্ষিত হয়ে আমি কৃষি কাজ করি, আমি সোশ্যালিস্ট থাকতে চাই, ফ্যাসিস্ট করবো না। তো ফ্যাসিস্ট ওই ক্যাডারটা বলছে তাকে যে দেখো তোমার বাবা যদি খুনি হয়
না তোমার দাদা যদি খুনি হয়, তোমার বাবা যদি খুনি হয়, তুমি কি খুনি হবে? তখন সেই হেসে সেই কৃষকটি বলছে যে তাহলে তো আমি ফ্যাসিস্ট হতাম, আমার দাদা এবং বাবা যদি খুনি হতো তো ফ্যাসিস্ট হতাম। তো এই যে আমি বলছি যে রাজনৈতিক চেতনা থাকলে পরে কিভাবে উত্তর দেওয়া যায় প্রতিপক্ষকে। আমি ওই যে ঘটনাটি, গল্পটি আমি অমর্ত্য সেনের একটি বই থেকে আমি এটা পড়েছিলাম। যে তাহলে আপনারা দেখুন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একটি রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে প্রশিক্ষিত করার জন্য কি ধরনের উদ্যোগগুলি নিয়েছিলেন, এবং সেই উদ্যোগগুলি হচ্ছে আজ পর্যন্ত একটা বৃহত্তম রাজনৈতিক দল। এত আমাদের উপর দলন পীড়ন গেছে, এরশাদের আমল গেছে, এরপরে আবার আওয়ামী লীগের আমল, আর এটা তো বিভৎস একটি ফ্যাসিবাদী আমল একটা যাচ্ছে। তো তার মধ্যেও কিন্তু বিএনপির কোনো ধরনের ক্ষতি করতে পারেনি, একবারে বিন্দু পরিমাণ এটাকে আপনার বিচ্যুত করতে পারেনি, ক্ষয় করতে পারেনি। এটার কারণটাই হচ্ছে যে একটা আদর্শ বা একটা রাজনৈতিক দর্শন যেটা জিয়াউর রহমান দিয়ে গিয়েছিলেন, সেই দর্শনটা এত অমোঘ, এত অক্ষয় যে যেটাকে ক্ষয় করা যায়নি। এবং এত সত্য যে কথাটা এখানে অনেকেই বলেছিলেন, মিলন ভাই বলছে, সবাই বলেছে যে শেখ হাসিনা নানাভাবে চেষ্টা করেছে, কোথায় কোথায় বাঙালি বাঙালি বলে, কিন্তু পাসপোর্টে বাংলাদেশিটা কিন্তু বুঝতে পারবি। তার মানে এটা এত সত্য। আমার এক শিক্ষক ছিলেন, উনি বাইরে থেকে লেখাপড়া করেছেন, পিএইচডি করেছেন, বিএনপি সমর্থন করতেন, সক্রিয় করতেন না। তো আমি একদিন প্রশ্ন করলাম যে আপনি বিএনপিকে সমর্থন করেন কেন? বলছে একটা কারণে করি, সেটা হচ্ছে বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদটাকে আমার সঠিক এবং নির্ভুল বলে মনে হয়। এই সঠিক এবং বেশি কথা কিন্তু বলেননি, সঠিক এবং নির্ভুল ভাবে মনে হয়। তো আমরা যখন আরো বেড়ে উঠছি বুঝতে পেরেছি যে এটার মধ্যে পার্থক্যটা, ওরা যে কত ভুল আর আমরা যে কত সঠিক, এটা আমার কাছে, আমি ধরুন কোনো কারণে হয়তো রাজনীতি করতে পারছি না বা রাজনীতি হচ্ছে না, কিন্তু বিএনপি ছেড়ে যাবো কি করে? আমার রাজনৈতিক পার্ট হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। তো এটা হচ্ছে এমন সত্য একটি জাতীয়তাবাদ, এটা নির্ভুল, এটা কারেক্ট। তো বিএনপি ছেড়ে অন্য কোথাও যাওয়ার তো আর জায়গা নাই। আমি গেলে পরে যাবো হচ্ছে বাঙালির কাছে। বাঙালি হচ্ছে একটা সাংস্কৃতিক জাতীয়তাবাদ। আমি এটা বলার সাথে সাথে আমার পায়ের নিচে আমি মাটি পাই না, কিন্তু বাংলাদেশি বলার সাথে সাথে আমি একটা মাটি পাই, চোখ বন্ধ করে আমি একটা বাউন্ডারি পাই, আমি একটা পলিটিক্যাল সীমানা পাই। আর ওইটা পেলে পরে আমি মনে করি যে হ্যাঁ, এটা একটা সাংস্কৃতিক জনগোষ্ঠী, এটা বিভিন্ন দেশে বাস করে। তো সাংস্কৃতিক জনগোষ্ঠী এদের হয়তো ভাষা এক, কিন্তু এটা বলার সাথে সাথে পায়ের নিচে তো আমি মাটি পাই না, আমি তো একটা পলিটিক্যাল বাউন্ডারি পাই না, আমি তো একটা রাজনৈতিক সীমানা পাই না। তাহলে ওইটার চাইতে বাঙালি এবং বাংলাদেশের, আমি এটা সহজভাবে বলছি যে কত সঠিক এবং নির্ভুল জাতীয়তাবাদী দর্শন জিয়াউর রহমান, যেটাকে হাসিনাও মুছে ফেলতে পারছে। তো 7ই নভেম্বর একটা বিপ্লব কিন্তু এমনি এমনি হয়নি। হঠাৎ কিছু মানুষ আসলেন গেলেন, একটা বিরাট উত্থান হয় সেটা না। আপনার ফরাসি বিপ্লবের পিছনে এত বড় বড় দার্শনিকের চিন্তা কাজ করেছে, মন্টেস্কু, ভল্টেয়ার, রুশো, বিখ্যাত বিখ্যাত দার্শনিক, টমাস পেইন, তাদের চিন্তাধারা কাজ করেছে যে মানুষের যে অধিকার, হিউম্যান রাইটস, এটা রাজা বা ফিউডালরা এটাকে ধ্বংস করতে পারে না, তাদের অধীনে সব থাকতে পারে না। এই চিন্তাগুলো অনেকদিন আগে থেকে মনীষীরা করছেন। এই চিন্তাধারাগুলো একত্রিত হয়ে সাধারণ মানুষের জেগে উঠলো। এই জেগে ওঠার ফলে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে ফরাসি বিপ্লব, যে ফরাসি বিপ্লবকে বলা হয় যে 1000 বছরের মধ্যে এত বড় একটি ঘটনা, এত বড় একটি রাজনৈতিক দর্শনের মধ্যে দিয়ে জনগণের উত্থান আর পৃথিবীতে কোথাও হয়নি। এবং এটার পরে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে বিপ্লব হয়েছে এই ফরাসি বিপ্লবকে দেখে। তো 7ই নভেম্বরের যে সিপাহী জনতার বিপ্লব, তার পিছনেও দর্শন কাজ করেছে, একটা বড় ধরনের দর্শন কাজ করেছে। সেটা হচ্ছে যে একটা হলো যে একটা বদ্ধ ঘর, গুমোট একটা ঘরের হঠাৎ খিলটা আপনার খিলটা খুলে গেল, কপাটটা খুলে গেল। কপাটটা খুলে যাওয়ার পরে যারা ঘরের মধ্যে বন্দী ছিল হঠাৎ মুক্ত আকাশে এসে যেন নিঃশ্বাস নিতে পারছে। সেটাই 7ই নভেম্বর। এটার আর অন্য কোনো ব্যাখ্যাই দরকার নেই। কেন এই মুক্ত নিঃশ্বাস? যে হুড়মুড় করে মনে হচ্ছে যে একটা বাক্সের ভিতরে অনেক পাখি বন্দী ছিল, আপনি বাক্সটা বা খাঁচাটা খুলে দিলেন, পাখিগুলো মুক্ত আকাশে উড়ে গেল। 7ই নভেম্বর তাই আপনার খাঁচাটা খুলে গেল, আপনার মানুষ মুক্ত হয়ে গেল, স্বাধীনভাবে কথা বলতে পারছে, স্বাধীনভাবে রাজনৈতিক মতামত দিতে পারছে, লিখতে পারছে। এটা একটা গভীর রাজনৈতিক দর্শন, যেটা রাজনৈতিক দর্শন এর আগে ইউরোপ এবং আমেরিকাতে বা অন্যান্য দেশে যে চিন্তা নায়করা এটা চিন্তা করেছেন, সেটারই
আমরা একটি আমরা দেখলাম 7ই নভেম্বরের মধ্যে দিয়ে এটা খুলে গেল এবং তখন এই জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য যে দর্শনটি জিয়াউর রহমান দিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দর্শনটি মানে এত সত্য দর্শন হলো, যার কারণে যে আজকে সবাই এইটার বিরুদ্ধে কোনো কন্ট্রাডিক্ট করতে পারছে না। এইটা নিয়ে অনেক কিছু বলার আছে। আমরা মানে আপনারা আরো যারা রিসোর্স পার্সন আছেন তাদের সাথে কথা বলে এই কাজগুলো করবেন এবং আপনারা এটা শুরু করেছেন। আসলে একজন মনীষী বলেছে শুরু করাটাই কঠিন, শেষ করাটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। তো এই যে শুরু করেছে, আমার মনে হয় এইটা অগ্রগতি অব্যাহত থাকবে এবং প্রতিটা রাজনৈতিক নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির প্রতিটা অঙ্গ সংগঠন এরা যখন রাজনৈতিক চেতনায় যখন সমৃদ্ধ হবে, তখন দেখবেন যে প্রত্যেকেই একটা পলিটিক্যাল ক্যাডার হয়ে মানে সারা দেশে যখন ছড়িয়ে পড়বে, তখন এরাই হবে জনগণের নেতা। একবারে তৃণমূল থেকে প্রত্যেকটি জায়গায় এরাই হচ্ছে জনগণের নেতা। তো আমি আর বেশি কিছু বলবো না। আমি শুধু একটা মানে একটু হয়ে যায়, একটু কন্ট্রাডিকশন হয়ে যায় মানে রিপন ভাইয়ের সাথে, তার সব কথার সাথে আমি একমত। একটা হলো যে 74-এর দুর্ভিক্ষ নিয়ে, 74-এর দুর্ভিক্ষটা আসলে মানে এর মধ্যে আমি যতটুকু দেখেছি যে মানে মানে এটা হচ্ছে একটা পলিটিক্যাল মানে ডিবেট, এই হিসাবে আমি নিচ্ছি, অন্য কিছু না মনে করি। এটা গবেষকরা বলেছেন এটা আসলে কৃত্রিম দুর্ভিক্ষ। কারণ কৃত্রিম দুর্ভিক্ষ বলেই তো মানে ওদের উপর দায়টা যায়। এটা যদি ন্যাচারাল আপনার যদি দুর্ভিক্ষ হতো তাহলে তো দায় যায় না। একটা শেখ মুজিব কি করবে, আওয়ামী লীগ কি করবে, ন্যাচারাল বিরাট ডিজাস্টার ক্যালামিটিস হয়েছে, ওদের তো কিছু করে। এটা কৃত্রিম দুর্ভিক্ষ। আপনার মানে খাদ্যের আছে কি বলে মানে খাদ্য আছে, মজুদ আছে, কিন্তু ডিস্ট্রিবিউশন নাই, মানুষের পারচেজিং পাওয়ার নেই। এটার উপরে সবচেয়ে বড় যিনি গবেষণা করেছেন অমর্ত্য সেন, তিনিও বলছেন যে খাদ্যের ঘাটতি ছিল না, কিন্তু মানুষের পারচেজিং পাওয়ার ছিল না। কারণ ওই সময় সবচেয়ে বেশি বড় কথা ছিল যে মজুদদারি আর চোরাচালানি। এবং আপনার হেনরি কিসিঞ্জার বলছে যে বটমলেস বাস্কেট, যা ঢালো যা করো দেখো নাই হয়ে যাচ্ছে। তারপরে চোরাচালানিরা এটা পার করে দিচ্ছে। কিন্তু এটা আজকে যদি একটা সুশাসন থাকতো, ওই সময় সত্যিকার অর্থে যদি একটা মানে দক্ষ গভর্নমেন্ট থাকতো, তাহলে ওই দুর্ভিক্ষটা হতো না। দুর্ভিক্ষের কারণ এটা কৃত্রিম, এবং এই কৃত্রিমতা তৈরি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগই মজুদদারি করে, আওয়ামী লীগই এটা চোরাচালানি করে, যে খাদ্যটা ছিল কালোবাজারি করে, যে খাদ্যটা ডিস্ট্রিবিউট হতো মানুষের কাছে, এবং সেটা ডিস্ট্রিবিউট হতে পারেনি বলেই সেই সংকটটা তৈরি করেছে। এই কৃত্রিম সংকটের জন্য তাই তো আওয়ামী লীগ। আজকে যদি ধরেন বিরাট জলোচ্ছ্বাস হতো, একটা ভয়ঙ্কর ধরনের আপনার বন্যা হয়ে গেছে, তো সেটা তো একটা গভর্নমেন্টকে অভিযুক্ত করা যায় না, ভাই বন্যায় ক্ষেত খামার সব ডুবে গেছে, কি করবে একটা গভর্নমেন্ট। কিন্তু এটা আর্টিফিশিয়াল, যে খাদ্যের কোনো ঘাটতি ছিল না। আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের মজুদদারিদের কারণে, আওয়ামী লীগের এই মুনাফাখোরদের কারণে এই সংকটটা তৈরি হয়েছে। এই কৃত্রিম সংকটটা তারাই তৈরি করেছে। গবেষণাগুলোতে এটাই পাওয়া যায়। আমার মনে হয় একটু কন্ট্রাডিকশন হয়ে গেল, কিন্তু আমার মনে হচ্ছে এটা আমি যে কটা গবেষণা আমি পড়েছি, বিশেষ করে অমর্ত্য সেনের, সেটাতে আমি এইটা পেয়েছি যে এটা একটা কৃত্রিম সংকট। মানুষের পারচেজিং পাওয়ার, মানুষ যে কিনবে, মানুষের হাতে টাকা নাই, সব টাকা আওয়ামী লুটেরা তারা লুট করে নিচ্ছে বিভিন্ন জায়গায়। চাকরি নাই, বাকরি নাই, কিছু নাই, মানে সেখানে কিনবে কোত্থেকে? আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। নারায়ণগঞ্জ হচ্ছে আপনার চালের ঘাটতি আছে, আর কুড়িগ্রাম লালমনিরহাটের চালের ঘাটতি নাই, উদ্বৃত্ত, প্রচুর ধান উৎপাদন হয় লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, কিন্তু মঙ্গা হয় কিন্তু ওই অঞ্চলে। কুড়িগ্রাম, লালমনিরহাট, ওখানে যেটা মঙ্গা হচ্ছে সিজনাল স্কারসিটি। সিজনালিটি মানে একটা সময় কার্তিক মাসে মানুষ খুব কষ্টের মধ্যে থাকে, মানুষ কিনতে পারে না। কিন্তু নারায়ণগঞ্জে আপনার কিন্তু চালের ঘাটতি আছে, কিন্তু ওখানে মঙ্গা হয় না, বিকজ ওখানে পারচেজিং পাওয়ার বেশি, ওখানে প্রচুর কলকারখানা আছে, মানুষের কাজ আছে, মানুষ ওখানে খাবার কিনতে পারে। কিন্তু কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুরের লোক, ওখানে চাল উদ্বৃত্ত, প্রচুর চাল উৎপাদন হয়, কিন্তু মানুষ কিনতে পারে না, মানুষের কাজ নেই। ফলে 74-এর দুর্ভিক্ষটা ছিল আসলে কৃত্রিম, এবং এই কৃত্রিমতার জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ সরকার, তাদের মজুদদার এবং এদের জন্য। যাই হোক, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো। ধন্যবাদ।
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা হাবিবুল্লাহ মিজান সোহেল, সোহেলকে অভিনন্দন জানাই। সংকট, সংগ্রাম এবং ব্যতিক্রম সময়ে সিদ্ধান্ত গ্রহণ করার যে ক্ষমতা, সেটিকে সার্বভৌম বলে অভিহিত করেছেন জার্মান দার্শনিক কার্ল স্মিথ। যেটি আমরা আমাদের নেতা, আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাঝে দেখতে পেয়েছিলাম। বর্তমান সময়ে আমরা বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি আমাদের বর্তমান দেশ নায়ক, বর্তমান সংগ্রাম, সংকট এবং ব্যতিক্রম সময়ে যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং সে অনুযায়ী দল এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সুদূর লন্ডন থেকে কাজ করে যাচ্ছেন। এই ব্যতিক্রম সময়ে এই সিদ্ধান্ত গ্রহণ এই সার্বভৌম ক্ষমতার অধিকারেও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি বর্তমান জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। এখন আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ঠিকানা দেশ নায়ক তারেক রহমান। স্বাধীনতার ঘোষক জিয়া, সালাম। ৭৫-এর কৃষক জিয়া, ৭১-এর যোদ্ধা জিয়া, ৭৮-এর প্রেসিডেন্ট জিয়া, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে নেত্রী আছে, আছে ওই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, জিয়ার সৈনিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের স্বেচ্ছাসেবক দল আয়োজিত এই পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশেষ করে প্রতিযোগী যারা অংশ নিচ্ছেন এবং আমাদের সাথে অনেকেই লাইভে যুক্ত আছেন ফেসবুকের মাধ্যমে, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে সকলে একত্রিত কেন হয়েছি এটা আমাদের কম বেশি বিভিন্ন বক্তার বক্তব্যে আমরা এরই মধ্যে জানি। আজকে এখানে একটা আমাদের টপিক ছিল, যে টপিকটা হচ্ছে যে 7ই নভেম্বর, এবং এই 7ই নভেম্বর সম্পর্কে 7ই নভেম্বরের পরে যারা জেনারেশন কম বেশি এখন পর্যন্ত যারা, তারা জিনিসটাকে কতটুকু জানেন সেই সম্পর্কে, সেটার ব্যাপারে একটা রচনা প্রতিযোগিতা ছিল আমাদের। বেশ অনেকেই অংশগ্রহণ করেছেন। এর মধ্যে প্রতিযোগিতা থাকলে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতার একটা র্যাঙ্কিং হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হবে। আমাদের বিচারক মন্ডলী ছিলেন, ওনারা সিদ্ধান্ত নিয়ে সবকিছু দেখে ডিসাইড করেছেন ওরা কে সবচেয়ে ভালো লিখেছে, কে সেকেন্ড হয়েছে বা কে থার্ড হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে যেই বিষয়টাকে নিয়ে প্রতিযোগিতা 7ই নভেম্বর, অর্থাৎ 7ই নভেম্বর একটা উল্লেখযোগ্য দিন। এই দিনটির আগে এবং পরে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিছু আছে, কাজে সেটাকে সুন্দরভাবে তুলে ধরাটা এবং তুলে ধরে মানুষকে জানানো। ডেফিনেটলি 7ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে, বাংলা এখন পর্যন্ত দেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ দেশের সার্বভৌমত্ব, দেশের অস্তিত্বের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে কয়েকটি ইনসিডেন্ট, ঘটনা আছে, তার মধ্যে 7ই নভেম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এখন 7ই নভেম্বর কেন হলো, এখানে কম বেশি যারা প্রতিযোগিতা করেছে তাদের মধ্যে যারা বক্তব্য রেখেছে সম্পর্কে তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। এখানে বক্তব্য রাখতে গিয়ে অনেক ঢাকা ইউনিভার্সিটি, আমার কাছে মনে হচ্ছে বক্তব্য রাখার মাধ্যমে যতটুকু বলেছে সংক্ষেপে 7ই নভেম্বরের বিষয়টা কোথাও একটু পরিষ্কার বেশি তুলে ধরতে পেরেছে।
এখন বিষয়টা হচ্ছে যে অবশ্যই একটা ঘটনা ঘটেছে এবং ঘটনাটা ঘটার কারণ অবশ্যই ছিল 7ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস বাংলাদেশের মানুষের কাছে, রাদার আমি বলবো বাংলাদেশের বাংলাদেশের পক্ষের যে মানুষ, সেই মানুষের কাছে, বাংলাদেশের পক্ষের মানুষ যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে বাংলাদেশে গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে, গণতান্ত্রিক প্র্যাকটিসে বিশ্বাস করে, সেই মানুষগুলোর কাছে 7ই নভেম্বর একটি বিপ্লব সংহতি দিবস। দেখুন এখানে 7ই নভেম্বরকে বর্তমানে যারা জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছে, বিভিন্ন বিষয় আছে, কম বেশি আমরা সবাই ওয়াকিবহাল। বিশেষত 8-10 বছরে যেভাবে যা হয়েছে দেশে, বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, যা হচ্ছে, কম বেশি আপনারা যারা উপস্থিত আছেন, যারা লাইভের মাধ্যমে দেখছেন, কম বেশি সবাই ওয়াকিবহাল। তো এখন আমরা যদি জিনিসটাকে একটু এভাবে দেখি যে 7ই নভেম্বর এই যে বাংলাদেশের পক্ষের মানুষের জন্য একটি উল্লেখযোগ্য দিন, একটি স্মরণীয় দিন। কেন? 7ই নভেম্বরের ঠিক আগের পরিস্থিতি যদি আমরা দেখি, দেশ স্বাধীনের অর্থাৎ 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, তারপরের ঘটনাগুলো যদি দেখি 7ই নভেম্বর আগের পর্যন্ত কি ছিল। এই যে লক্ষ মানুষ শহীদ হয়েছে, বহু মানুষ, লক্ষ মানুষ নির্যাতিত হয়েছে, লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং এই দেশটাকে স্বাধীন করেছিল। নিশ্চয় একটা আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, মানুষের ইচ্ছা ছিল যে দেশটা স্বাধীন করেছি আমরা, আমাদের দেশটা এরকম হবে, আমাদের দেশের অর্থনীতি এমন হবে, সমাজ ব্যবস্থা এমন হবে, শিক্ষা ব্যবস্থা এমন হবে, আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা এমন হবে, দেশের যারা সিনিয়র সিটিজেন, যারা মুরব্বী থাকেন, তাদের ব্যাপারে আমরা এই ভালো কাজগুলো করব, দেশের শিশুদের ব্যাপারে এই ভালো কাজগুলো করব, দেশের মহিলাদের, নারীদের ব্যাপারে আমরা এই ভালো পদক্ষেপগুলো গ্রহণ করব, দেশের যোগাযোগ ব্যবস্থাটা এরকম হবে, দেশের কৃষি ব্যবস্থাটা এরকম হবে। সব মানুষেরই কম বেশি যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে, অস্তিত্ব বিশ্বাস করে, মানুষের একটা এরকম একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমরা যদি দেশ স্বাধীনের পর থেকে 7ই নভেম্বরের আগে পর্যন্ত তৎকালীন কম বেশি যতগুলো পত্র পত্রিকা ছিল, যতগুলো ডকুমেন্ট থাকে, পাবলিক ডকুমেন্ট বলতে যা বোঝায়, এই ধরনের ওপেন ডকুমেন্ট যত আছে, আমরা যদি সবগুলো ডকুমেন্ট ঘাটাঘাটি করে দেখি, কোনোটাতেই, কোনো ডকুমেন্টেই প্রতীয়মান হয় না যে 16ই ডিসেম্বরের পর থেকে 7ই নভেম্বর পর্যন্ত সামগ্রিকভাবে এই দেশের মানুষের, সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেগুলোর কোনো প্রতিফলন হয়েছিল। সেগুলোর প্রতিফলন হয়নি এবং সেগুলো, এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে, সেগুলোর প্রতিফলন হয়নি বলেই 16ই ডিসেম্বর বিজয় দিবস হলেও সেই 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 7টি মানুষ পায়নি, স্বাধীনতার সেই 7টি মানুষ পেয়েও পায়নি। 7ই নভেম্বরের পরে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পরে, মানুষ সেই 7টি আস্তে আস্তে পেতে শুরু করে। মানুষ দেখলো যে একটি দেশ, একটি সমাজ, একটি জাতি কিভাবে ধীরে 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 ভালোর দিকে এগিয়ে যায়। একটি দেশের মানুষের জন্য যা যা ভালো হতে পারে, কিভাবে তার সূচনা হয়। একটি দেশের কৃষির জন্য, একটি দেশের স্টুডেন্টদের শিক্ষার জন্য ধরে, একটি দেশের যোগাযোগ ব্যবস্থা ধরে, একটি দেশের মান মর্যাদা বহির্বিশ্বে কিভাবে ভালোর দিকে ধীরে ধীরে যেতে পারে, ভালোর সূচনা কিভাবে হতে পারে, মানুষ সেটি দেখলো, মানুষ আস্তে আস্তে সেটি স্বাদ পেতে শুরু করলো। এখন দেখেন, খেয়াল করে দেখবেন যে ঠিক বর্তমানে যারা জোর করে ক্ষমতা ধরে রেখেছে, এদের সাথে একটা মৌলিক সম্পর্ক আছে আমাদের, এবং মৌলিক সম্পর্কতে তারা বরাবরই পরাজিত, এবং পরাজিত বলেই কিন্তু তারা সকালে উঠেই শহীদ জিয়া, সকালে উঠেই দেশনেত্রী খালেদা জিয়া, তারা সকালে উঠেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পর্কে নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা করতে থাকে।
তারা একটি রাজনৈতিক দল হিসেবে প্রোপাগান্ডা করবে, যেহেতু তারা ক্ষমতার মধ্যে আছে, এখন ক্ষমতায় আছে, জোর করে অবৈধভাবে বন্দুকের মুখে ক্ষমতায় আছেন। তারা চেষ্টা করছে রাষ্ট্রীয় মিডিয়া থেকে আরম্ভ করে সকল শক্তি প্রয়োগ করে বিএনপি তথা বাংলাদেশের যে পক্ষের শক্তি তাদের সম্পর্কে মিথ্যা প্রোপাগান্ডা করতে। আমি আপনাদেরকে আমার বক্তব্যের পরের অংশটুকুতে যাওয়ার আগে আপনাদেরকে আমি এখানে একটা পত্রিকার কাটিং দেখাবো। মুকুল, ক্যান ইউ প্লিজ দেখো। এখানে দেখেন দৈনিক ইত্তেফাকের একটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পত্রিকাটা 1971 সালের 26শে মার্চ 26শে মার্চ প্রকাশিত হয়েছে। এই 26শে মার্চ আপনারা দেখেন উপরের হেডিংটা হচ্ছে গণহত্যা বন্ধ করো, নিচের সাব হেডিংটা ইম্পর্টেন্ট। দেখেন নিচের সাব হেডিংটাতে লেখা আছে 27শে মার্চ সমগ্র বাংলাদেশের সর্বাত্মক ধর্মঘট বা হরতাল, যেভাবে আমরা বলি। ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যে এখানেই কিন্তু মৌলিক একটা পার্থক্য। এরকম অনেক ডকুমেন্ট আছে, একটু আগে যেটা আমি বলছিলাম, অনেক ডকুমেন্ট দেখুন। এরা এই যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, এরা শহীদ জিয়ার সাথে, এরা বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস, বাংলাদেশের পক্ষের সাথে এরা আগেই পরাজিত হয়ে গিয়েছে। এরা আগেই পরাজিত হয়েছে। 26শে মার্চ শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। 27শে মার্চ তাদের নেতা বা তারা দলীয়ভাবে ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের ডাক দিয়েছে, এই কথাটার অর্থ কি? হরতালের ডাক দিয়েছে অর্থাৎ তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করে, দেশের স্বাধীনতাতে। আপনারা দেখলেন ইত্তেফাক নামক একটি পত্রিকা বাংলাদেশে এখনো আছে, এবং এই পত্রিকা তৎকালীন সময়ে যুদ্ধের আগে পর্যন্ত, যুদ্ধের, দেশের স্বাধীনতার পরে, বর্তমান সময়, বিভিন্ন সময় আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং সেই সময় তো তৎকালীন সময় দেশের স্বাধীনতার আগে, স্বাধীনতা যুদ্ধের আগে, এটা মোটামুটি ভাবে আওয়ামী লীগের পত্রিকাটা এক সময় গ্রহণযোগ্যতা ছিল, এবং সেই সময় তারা মোটামুটি ভাবে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে তারা কাজই করত। তো তারাই দিচ্ছে 26শে মার্চ 71 সালে যে 27শে মার্চ হরতালের ডাক দেওয়ার চেষ্টা করছে। এই দলটি রাজনৈতিক ভাবে তখনই ব্যর্থ হয়ে গেছে। যেই দলের দিকে মানুষ তাকিয়েছিল যে তারা স্বাধীনতার ডাক দিবে, যেই দলের রাজনৈতিক নেতৃবৃন্দের তাকে মানুষ তাকিয়েছিল, মানুষ রেডি ছিল। 1971 সালে মানুষ রেডি ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল, কারণ তারা কখনো বিশ্বাসই করতো না দেশের স্বাধীনতায়, মানুষের বা এই দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা কখনো বিশ্বাসই করতো না। সেজন্যই তারা সেদিন 27শে মার্চ হরতালের ডাক দিয়েছিল। কিন্তু মানুষ কিন্তু মানসিক ভাবে রেডি হয়ে গেছিল যে তারা একটি স্বাধীন দেশ চায়, তারা একটি স্বাধীন দেশ তৈরি করবে, যুদ্ধ করে দরকার নিজের জীবন বাজি রেখে, নিজের জীবন দিয়ে দেশ তৈরি করবে। এবং এটি অনুভব করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং সেই জন্য তিনি সেদিন বলেছিলেন আই রিভোল্ট। এখানেই তাদের রাজনীতি, তাদের নেতার আদর্শ, নেতা যাই বলেন না কেন, সামগ্রিকভাবে তারা এখানেই ব্যর্থ হয়ে গিয়েছে। তাদের শুরুটাই হয়েছে ব্যর্থ, দেশের ইতিহাসে শুরুটাই হয়েছে তাদের ব্যর্থতা দিয়ে। এবং এই ব্যর্থতাটাকে ঢাকার জন্য, এই ব্যর্থতাটাকে ঢেকে ফেলার জন্য, তাদের যে ব্যর্থতা বলেন, তারপরে এই যে এখানে 74-এর দুর্ভিক্ষের কথা এসছে, আরো অনেক কিছু কথা এসছে, বাক স্বাধীনতা সহ অনেক কিছু কথা এসছে, বিভিন্ন অরাজকতার কথা এসছে। এই সব কিছুকে ঢেকে দেওয়ার জন্য, সবকিছুকে লুকিয়ে রাখার জন্যই কিন্তু তারা শহীদ জিয়া, 7ই নভেম্বর দেশনেত্রী খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবকিছুকে আক্রমণ করে, সবকিছুকে বিভ্রান্ত করে রাখে। সেই জন্যই তারা চায় না যে আজকের প্রজন্ম অথবা 7ই নভেম্বরের পর থেকে নতুন প্রজন্ম যারা এসছে দেশে বিভিন্ন সময়, বর্তমান সময়, তারা 7ই নভেম্বর না জানুক, তারা না জানুক যে বাংলাদেশের পক্ষের শক্তি কি, বাংলাদেশের পক্ষের শক্তি কি করেছিল সেদিন, বাংলাদেশের পক্ষের শক্তি কিসে বিশ্বাস করে, কি বিশ্বাস করে, কোন দিকে, এটি তারা চায় না। আমার মনে হয়
এই যে আজকের যে উদ্যোগটা, এই উদ্যোগটা আমি মনে করি যে শুধুমাত্র স্বেচ্ছাসেবক দলের মধ্যে থাকা উচিত না। এটি পর্যায়ক্রমিক ভাবে আমাদের যত অঙ্গ সহযোগী সংগঠন আছে সবার ভিতরে যাওয়া উচিত, সবাইকে প্র্যাকটিস করা উচিত। আমাদেরকে এই কথাগুলো মানুষকে বলতে হবে, এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে, বারে বারে নিয়ে যেতে হবে। আজকে শুধু এই যে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দল বা তাদের নেতা নেত্রীরা যে মিথ্যা প্রোপাগান্ডা করে, মিথ্যা কথা বলে, এটা শুধু তারা একাই বলে না, তাদের সাথে আরো কিছু বাংলাদেশের কিছু মিডিয়া হাউস আছে, পত্রপত্রিকা আছে, যারা নিয়ে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করবে যে না শহীদ জিয়ার এই দোষ, এই ত্রুটি, বিএনপির এই দোষ, এই ত্রুটি। কারণ তারা দেখাতে চাইবে যে তারা নিরপেক্ষ, আসলে এরা নিরপেক্ষ না। আজকে আপনারা যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের সার্বভৌমত্বে, যারা বাংলাদেশের পক্ষে শক্তি, এই দেশের অধিকাংশ মানুষ বাংলাদেশের পক্ষে শক্তি। আজকে আপনাদেরকে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আজকে আপনারা যারা লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে মানুষের কাছে এই কথাগুলো পৌঁছতে হবে, আপনাদেরকে মানুষের কাছে এই বার্তাগুলো, এই বিষয়গুলো নিয়ে যেতে হবে। আজকে যদি আমরা মানুষকে, আমরা একটি রাজনৈতিক দল, আমরা রাজনৈতিক দল, আমাদের কাজই মানুষকে নিয়ে, আমাদের কাজই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষকে নিয়ে, দেশকে নিয়ে। কাজে আমাদেরকে মানুষকে নিয়ে আসতে হবে, দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, দেশের মানুষকে নিয়ে আসতে হবে। আজকে এই মুহূর্তে দেশের যে অবস্থা, আমরা যে কোনো সেক্টরের কথা বলি, সামগ্রিক ভাবে যদি দেশের কথা বলি, আজকে এই যে কয়েকদিন আগে আমরা একটি ইন্টারন্যাশনাল মিডিয়া আল জাজিরাতে আমরা একটি ডকুমেন্ট দেখেছি, এর আগেও আল জাজিরাতে একটি ডকুমেন্ট দেখেছি আমরা কয়েকদিন আগে, গত সপ্তাহে ইকোনমিস্টে, যুক্তরাজ্য থেকে, ইউকে থেকে বের হয়ে ইকোনমিস্ট একটি শক্তিশালী পত্রিকা, ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিস্ট একটি আর্টিকেল বের হয়েছে, ডয়েচ ভেলে কয়েকদিন আগে একটি সাক্ষাৎকার রয়েছে। এরকম অনেক কিছু আছে, আপনারা যদি এইগুলো দেখেন, এবং আপনারা যারা দেশে আছেন, আপনারা পুরো পরিবেশটা, পরিস্থিতিটা আপনারা অনুভব করতে পারছেন। আজকে যে কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে, বিভিন্ন জায়গায় গেলে মানুষ আজকে কথা বলতে ভয় পায়। কেন মানুষ কথা বলতে ভয় পাবে? নিজের দেশে মানুষ, ঠিক আছে, একটা কথা আমার ভালো না, একটা বিষয় আমার ভালো না লাগতে পারে, কিন্তু সেটা বলার অধিকার তো আমার আছে। কোথায়? শহীদ জিয়া, খালেদা জিয়া, বিএনপির সময় এই ভয় মানুষের মধ্যে ছিল না। আজকে এরা যত কথাই বলুক, যত বড় বড় কথাই বলুক, যত বড় বড় কথাই এরা আজকে যারা জোর করে ক্ষমতায় ধরে আছে, অনেক কথা তারা বলতে পারে, অনেক কিছু বলতে পারে। একটা প্রশ্ন, আজকে এখানে যারা পার্টিসিপেন্ট ছিল অধিকাংশই নতুন জেনারেশন। আজকে লাইভের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যারা এই অনুষ্ঠান সরাসরি দেখছে, আমি ধরে নিচ্ছি যে অধিকাংশই নতুন জেনারেশন। আজকে সবার কাছে একটি প্রশ্ন, এই যে 2014 সাল, 2018 সাল নির্বাচনের নামে যে প্রহসন হয়ে গেল, এই যে নির্বাচন যে একটা নির্বাচনের খেলা হলো, এই নির্বাচনে 2010 সালের পরে প্রায় 2 থেকে 2.5 কোটি নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার লিস্টে। এই 2-2.5 কোটি নতুন ভোটার যে সংযুক্ত হয়েছে ভোটার লিস্টে, এই নতুন প্রজন্মের এই ভোটারদের কাছে আমার একটি প্রশ্ন, আমার একটি জিজ্ঞাসা তোমাদের সকলের কাছে, যে তোমরা তো ভোটার হয়েছ, স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে একটি আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, যে তোমরা তোমাদের বিবেক বুদ্ধিটি বিবেচনা করে তোমরা ভোট দিবে জীবনে প্রথমবারের মতো। তোমরা কি সেই ভোটটি দিতে পেরেছো? সেই ভোটটি দিতে পারো। তোমরা যদি সেই ভোটটি দিতে না পারো, যারা তোমাদেরকে তোমাদের ভোটটি দিতে বাধা দিয়েছে, অথবা যারা তোমাদেরকে তোমাদের ভোট দিতে দেয়নি, তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়াবে যে তারা যা কিছু বলছে, যা কিছু করছে, তোমাদের সামনে প্রতিনিয়ত যা কিছু বলছে বা যা কিছু করছে, একটা কথাও সত্যের উপরে প্রতিষ্ঠিত নয়? যুক্তি কি তাই বলে না? কারণ তাদের কথা, তাদের কাজ যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত হতো, তাহলে তোমার ভোটকে তারা বাধা
দ্বিধাগ্রস্ত করতো না, সেই আত্মবিশ্বাস তাদের মধ্যে থাকতো। আজ তাদের মধ্যে সেই আত্মবিশ্বাস নেই বলে এই 2-2.5 কোটি নতুন ভোটার সহ সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের 10 কোটি ভোটারকে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। আজকে তো এই মুহূর্তে দেশের অনেক জায়গায় পৌরসভা নির্বাচন হচ্ছে, কয়েকদিন পরে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। কয়েকদিন আগে তো আমরা তো 2 বছর আগে দেখলাম কি তামাশা নির্বাচন হয়েছে। দেশ স্বাধীনের পথে বিভিন্ন সময় বিভিন্ন এরশাদ সহ আওয়ামী লীগ সহ বিভিন্ন সময় আমরা দেখেছি ভোট চুরির তামাশা হয়েছে। ঠিক আছে, একটি জায়গায় ভোট হচ্ছে, 2-4টি কেন্দ্রে গন্ডগোল হতেই পারে, কিন্তু কেউ নিশিরাতের ভোট দেখেনি 2018 সালের সেই 30শে ডিসেম্বরের আগে। এই নিশিরাতের ভোট এরাই চালু করেছে, এই নিশিরাতের ভোট বর্তমানে যারা আছে তারাই চালু করেছে। অর্থাৎ একটি শাসক গোষ্ঠী জনগণের উপরে বিশ্বাস, জনগণের প্রতি বিশ্বাস কতটুকু কম হলে তারা জনগণকে কতটুকু কম বিশ্বাস করলে তারা শুধু ভোটের দিন নয়, তাদের চুরির প্রক্রিয়া ভোটের আগের দিন থেকে তারা শুরু করে দিয়েছে। সামগ্রিকভাবে পুরো প্রশাসনকে ইউজ করে তারা আগের দিন শুরু করে দিয়েছে। কাজেই আজকে 7ই নভেম্বরের এই উদ্যোগকে, 7ই নভেম্বরের এই প্রেরণাকে যেভাবে আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে, একইভাবে নতুন প্রজন্মের কাছে আমাদের জিজ্ঞাসা, নতুন প্রজন্মের কাছে আমার জিজ্ঞাসা, তোমরা যদি জবাবদিহিতায়, অর্থাৎ ভোট হচ্ছে কিন্তু একটি জাতির কাছে, জাতির সামনে সরকারের জন্য একটি জবাবদিহিতার বিষয়, তোমরা যদি সামগ্রিকভাবে জাতির জবাবদিহিতাই প্রতিষ্ঠিত করতে সক্ষম না হও, নতুন প্রজন্ম হিসাবে নতুন প্রজন্মের কাছে আমার প্রশ্ন, তাহলে ভবিষ্যতে তোমরা তোমাদের দেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে? কারণ এই দেশের ভবিষ্যৎ, আজকে যাদেরকে আমরা নতুন প্রজন্ম বলছি, এই দেশের ভবিষ্যৎ তোমরা যদি তোমাদের ভবিষ্যতের ব্যাপারে সচেতন না হও, তোমরা যদি তোমাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ না করো, সঠিক সিদ্ধান্ত সঠিক সময়, তাহলে অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে একদিন তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। কাজেই আমি মনে করি এবং আমার বিশ্বাস, যে কোনো সচেতন নাগরিক মনে করে আজ এমন একটি সময় এসে আমরা উপনীত হয়েছি, এমন একটি সময় দেশ দাঁড়িয়েছে যেখানে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল কিছু, হ্যাঁ, রাজনৈতিক বিভিন্ন রকম মতামত থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ভিন্ন মত থাকতে পারে না, কোনো ভিন্ন মত থাকতে পারে না। এই একই জায়গায় আমাদের সকলকে এক জায়গায় দাঁড়াতে হবে। ইয়েস, এই দেশ থাকলে আমি থাকবো, এবং এই দেশে স্বচ্ছতা থাকলে আমি সামনে বেরিয়ে যেতে পারবো। আমি আমার জীবনকে, আমার লাইফকে, আমার ক্যারিয়ারকে আমি সামনে নিতে পারবো, আমি আমার ভবিষ্যৎকে সামনে নিতে পারবো, আমি আমার সমাজকে, আমার পরিবারকে আমি নিরাপদ রাখতে পারবো। কাজে এই একটি শর্তে, এই একটি ইস্যুতে আমাদের সকলকে এক জায়গায় আসতে হবে। এক জায়গায় এসে এক প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে সেই পরিস্থিতি তৈরি করতে হবে, যে পরিস্থিতি তৈরি হলে আবার মানুষ সামনে এগোনোর, সামনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষ প্রেরণা পাবে, মানুষ প্ল্যান করতে পারবে যে কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে সক্ষম। আজকে এই পুরস্কার অনুষ্ঠানে আমি এই বলবো সকলের কাছে, এখানে উপস্থিত সকলের কাছে এবং যারা দেখছে তাদের সকলের মাধ্যমে, আজ নতুন প্রজন্ম বলতে যারা নিজেদেরকে দাবি করে, আজ সময় এসেছে তোমাদেরকে তোমাদের দায়িত্ব পালন করতে হবে, তোমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে, তোমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং তোমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যে বাংলাদেশ নিয়ে তোমরা গর্ব করতে। আজ নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে, সময় এসছে নতুন প্রজন্মকে সোচ্চার হওয়ার, সময় এসছে নতুন প্রজন্মের এগিয়ে আসা। তোমাদেরকেই তোমাদের বাংলাদেশ গড়তে হবে, তোমাদেরকেই তোমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেই প্রতিজ্ঞা, সেই শপথ নেওয়ার সময় তোমাদের এসছে। কাজেই তোমাদের সকলকে রেডি হতে হবে, তোমাদের সকলকে তৈরি হতে হবে। আমি বক্তব্যের শেষে আবারও আজকের এই অনুষ্ঠানে এই উদ্যোগ গ্রহণের যারা আয়োজক তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি
ধন্যবাদ বিশেষ করে জানাতে চাই আজকে আমাদের যে প্রতিদ্বন্দ্বী যারা এখানে ছিল, যতজন প্রতিদ্বন্দ্বী ছিল, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই যে তোমরা এগিয়ে এসছো সত্যকে তুলে ধরার জন্য। তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমাদের নিজেদের প্রত্যেকের মাধ্যমে তোমাদের যতটুকু সম্ভব তার মাধ্যমে তোমরা যা বলেছো, তোমরা যা বিশ্বাস করেছো, সেটি যতজন মানুষের মধ্যে সম্ভব তা ছড়িয়ে দেওয়ার জন্য তোমাদেরকে আমি আহ্বান করবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ দেশনায়ক তারেক রহমান। আমরা আমাদের এই রচনা প্রতিযোগিতার যারা বিজয় হয়েছে, ভাইয়া এটি আমাদের যে ওয়েবসাইট যে তিনি কাজ করছে আমাদের দপ্তর, সেই কাজটি সম্পূর্ণ হলে আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেব এবং সম্ভব সকল পেজগুলিতে আমরা এগুলি দিয়ে শেয়ার করব যেন সবাই বিষয়গুলি জানতে পারে। এখন পুরস্কার বিতরণের পালা। আমাদের প্রত্যেক পার্টিসিপেন্টের জন্য আমাদের পুরস্কার রয়েছে। আমরা প্রথম 5 জনকে আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান মাসুমের সৌজন্যে 5টি পুরস্কার আমরা দিচ্ছি। আমাদের প্রথম পুরস্কার থাকছে HP নোটবুক Core i5, দ্বিতীয় পুরস্কার থাকছে স্যামসাং গ্যালাক্সি M21 মোবাইল, তৃতীয় পুরস্কার হাওয়াই মেডিপেট T37 ট্যাবলেট পিসি, চতুর্থ পুরস্কার হাওয়াই ওয়াইফাই মোবাইল, পঞ্চম পুরস্কার স্মার্ট ঘড়ি। প্রত্যেকের এই পুরস্কার পাশাপাশি সবচেয়ে আকর্ষণীয় যে দুটি বিষয় রয়েছে প্রত্যেক প্রতিযোগীর জন্য, সেটি হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী নিয়ে একটি বই মাহমুদুল্লাহ সাহেব লিখেছিলেন। সে বইটি আমরা প্রত্যেক প্রতিযোগীর জন্য উপহার স্বরূপ রেখেছি এবং জিয়াউর রহমান সম্পর্কে এই বইটিতে অনেক সমৃদ্ধ লেখা রয়েছে। আমাদের নতুন প্রজন্ম বা আমরা পড়লে এ থেকে অনেক বেশি জিয়াউর রহমান সম্পর্কে জানতে পারবো। এর বাইরে আরেকটি যে সবচেয়ে আকর্ষণীয় বিষয়, সেটি হচ্ছে যে প্রত্যেক প্রতিযোগীকে আমাদের বর্তমান সাংগঠনিক নেতা দেশনায়ক তারেক রহমানের সিগনেচারকৃত একটি করে সনদ আমরা দিচ্ছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার স্বীকৃতি স্বরূপ, যেটিও আমরা প্রত্যেক প্রতিযোগীকেই আমরা সরবরাহ করব। তো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথমে আমরা সনদ এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী নিয়ে যে বই, সেই বইটি সবাইকে দিব। সবশেষে আমরা এই 5 জনকে, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হয়েছেন, তাদেরকে পুরস্কৃত করব। আমি যাদের নাম বলবো একটু কষ্ট করে এসে বই এবং সনদটি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। এবং আমাদের রিপন ভাই, মিলন ভাই, সোহেল ভাই, আপনারা যদি এদিকে আসেন, এই দিক থেকে একবার দিয়ে দেন। আপনাদের কাছ থেকে নিই, সেটাই ভালো হয়। আপনি সবাই দাঁড়াইলো একসাথে, আমি আর মোস্তাফিজ ভাই এদিক চলে আসি। একদম বই আর সার্টিফিকেট করে দিন। পুরস্কারগুলো আগে দিব।
আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই 5টা আপনাদের কাছে দিয়ে দিন, পরে আমরা বাকিগুলো দিই। প্রথম পঞ্চম পুরস্কার পেয়েছে আশরাফুল ইসলাম খান আনিক। আমরা আনিককে তার পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সাবেক সাধারণ সম্পাদক মীর সরবাদন এই সবু আনিককে পুরস্কার দিচ্ছে তারেক রহমান সাহেবের পক্ষে। এরপর আসবেন চতুর্থ পুরস্কার মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। জাহিদুল ইসলামকে হাবিবুল নবী খান সোহেল ভাইয়ের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। চতুর্থ পুরস্কার তৃতীয় পুরস্কার মোহাম্মদ মনোয়ার হোসেন রাসেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। তাকে সেই যেহেতু অনুপস্থিত, তার পক্ষে আমাদের প্রচার সম্পাদক সুজনকে আমাদের বিশেষ অতিথি ফজলুল হক মিলন ভাইয়ের কাছ থেকে তার পুরস্কারটি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আমাদের দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ নোমান হোসেন বাবরকে দ্বিতীয় পুরস্কারটি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সম্মানিত বিচারক ডক্টর আসাদুজ্জামান রিপন ভাইয়ের কাছ থেকে। প্রথম পুরস্কার পেয়েছেন নাজমুল হোসেন, সাবেক ছাত্রদল নেতা। নাজমুল হোসেনকে আমাদের বিশেষ অতিথি রুহুল কবির রিজভী ভাইয়ের হাত থেকে পুরস্কার সার্টিফিকেট অফ বই নেওয়ার আহ্বান জানাচ্ছি। পুরস্কার দেখে সোহেল বলতেছে এত সুন্দর পুরস্কার হলে আমরা আগে নিয়ে লাগলাম। মিলন ভাই বলছিল ভাইয়া যে সোহেল ভাই বলছে যে যদি পুরস্কার এত ভালো তাহলে আমরা জানলে আমরাও অংশগ্রহণ করতাম। যাই হোক, এখন ভাইয়া আমরা আপনাদেরকে জানাতে চাই যে ভবিষ্যতে আমরা যে প্রতিযোগিতাগুলি করব, রচনা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা, যে বিষয়গুলি নিয়ে আপনারাও কাজ করছেন, যেগুলি আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, আমরা এটি আমাদের সংগঠনের সকলের জন্য, কেন্দ্রীয় সংসদ এবং জেলা পর্যায়ে যারা আমাদের দায়িত্বশীল সবার জন্য আমরা কম্পালসরি করব। সবাই যেন পার্টিসিপেট করে, সবাই যেন এই বিষয়গুলি লিখে বা জানে। সার্টিফিকেট এবং বই নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আব্দুল হামিদ কল্লর, বান্দরবান জেলা। এরপরে আসবে বশির উদ্দিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় সংসদ। আরাফাত, এরপর আসবে আরাফাত, শিক্ষার্থী 7ম শ্রেণী। তোমার আরাফাতের বাবা আসছে তার ছেলের পক্ষে নেওয়ার জন্য। এরপর আসবে শাহাবুদ্দিন সাবু,
শাহাবুদ্দিন সাবু, এরপর আসবে মোহাম্মদ এরপর আসবে মোহাম্মদ মোবাইদুল ইসলাম মুকুল, মোবাইদুল ইসলাম মুকুল, আমাদের মুকুল, আমাদের প্রযুক্তিবিদ মুকুল। এরপর আসবে মহিনুদ্দিন ছোট, আসবে মোহাম্মদ শাহিন মিয়া, মোহাম্মদ রাসেল মোল্লা, শাহিন মিয়ার পর রাসেল মোল্লা, রাসেল মোল্লার পর আসবে মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, হাবিবের পর আসবে মোহাম্মদ নাফিজুল্লাহ, হাবিবের পর নাফিজুল্লাহ, নাফিজুল্লাহর পর আসবে মারুফুল ইসলাম জুয়েল, মারুফুল ইসলাম জুয়েল, মারুফুল ইসলাম জুয়েলের পর আসবে নাজমুল হাসান, নাজমুল হাসান, নাজমুল হাসান আমাদের সহদপ্তর সম্পাদক, নাজমুলের জন্য একটা তালি। এরপর আসবে খায়রুল ইসলাম বাবু, খায়রুল ইসলাম বাবু, বাবুর পর আসবে আল মামুন আকন, আল মামুন আকন, আল মামুন আকনের পর আসবে আজমল হোসেন মোল্লা মিন্টু, আজমল হোসেন মিন্টু আমাদের মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, আজমল হোসেন মিন্টু। আসবে সৈয়দ কুতুবউদ্দিন রানা, সৈয়দ কুতুবউদ্দিন রানা, রানা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ছিল মাগুরা জেলা। এরপর আসবে উবাইদুর রহমান শাকির, আসবে এ কে এম আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ আমাদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি। আসবে মহিনুদ্দিন ছোট, মহিনুদ্দিন ছোট, আসবে আজাদ রহমান, বাকি যারা আছেন বাকিদের আমরা ভাইয়া যার যার ঠিকানায় পৌঁছে দিব, সবাই এসে উপস্থিত হতে পারেনি, বাকিদেরকে আমরা যার যার ঠিকানায় পৌঁছে দিব। প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে আসবে আজাদ রহমান,